হ্যালো, আপনারা দেখছেন স্পার্টাকাসের স্পেশাল সিজন গড অফ অ্যারোনার এক্সপ্লেইন। এই গল্পে আমরা জানতে শুরু করেছিলাম স্পার্টাকাসের গ্ল্যাডিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করার আগের ঘটনা। এই গড অফ অ্যারোনাতে উত্থান হয়েছিল সেসব বিখ্যাত কৃতদাস যোদ্ধাদের, যাদের নিয়ে স্পার্টাকাস শুরু করেছিলেন রোমান সাম্রাজ্যের বুকে কাঁপন ধরিয়ে দেয়া কৃতদাস বিদ্রোহের। চলুন আজ আমরা দেখতে শুরু করি গড অফ অ্যারোনার ঘটনা প্রবাহ কিভাবে এগিয়ে যেতে শুরু করেছিল বাটিয়াটাসের হাউসে। উপরের ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকটি এই গ্ল্যাডিয়েটরদের প্রধান বস। রোমের প্রভাবশালীদের সারিতে ওঠার জন্য তিনি নিজেকে সর্বশক্তি নিয়োজিত করেছিলেন এবং তিনি সেটা করতে দৃঢ় প্রতিজ্ঞও ছিলেন। এই লোকটি ছিল আমাদের সেই বাটিয়াটাস, কুইন্টাস বাটিয়াটাস। খুব সম্প্রতি অ্যাডিওর এক যোদ্ধার সাথে চোখ বাঁধা অবস্থাতে লড়াই করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। ফলে বাটিয়াটাস তাকে নিয়েছিলেন প্রচণ্ড খুশি। সেদিন তিনি নতুন প্রশিক্ষক হিসেবে ওয়েনোমাস এবং তার সেরা যোদ্ধা হিসেবে অ্যাডিওরকে অন্য গ্ল্যাডিয়েটরদের সামনে নতুনভাবে পরিচয় করিয়ে দেন। বাটিয়াটাসের এই ঘোষণার পর নতুন সেরা যোদ্ধা হিসেবে অ্যাডিওরের উদ্দেশ্যে সবাই উল্লাস করে ওঠে। তবে এই ঘোষণায় অ্যাডিওর কিন্তু খুব একটা খুশি ছিলেন না, কারণ তাকে যে যোদ্ধার সম্মান বাটিয়াটাস সবার সামনে দিতে চেয়েছিলেন সেটা কোনো গ্ল্যাডিয়েটোরিয়াল যুদ্ধ থেকে আসেনি। ওদিকে ওয়েনোমাস প্রশিক্ষণ মাঠের নতুন প্রশিক্ষক হয়েছেন শুনে সবার মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা দেখা যাচ্ছিল। তবে ওয়েনোমাস সবসময় চাইতেন একজন যোদ্ধা হিসেবে মাঠে যুদ্ধ করতে, কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবেই নতুন ট্রেইনারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। তার নতুন দুই প্রধান ব্যক্তিকে নিয়োগ করার পর কুইন্টাস বাটিয়াটাস আনন্দিত হয়ে ওঠেন। তিনি বিশ্বাস করতে থাকেন তার ভবিষ্যতের অর্জনগুলো এই যোদ্ধাদের দ্বারাই সে সফলভাবে পূরণ করতে সক্ষম হবে। সেদিন এই খুশিতে বাটিয়াটাস তার স্ত্রী লিডিয়া এবং গায়ের সাথে ঘনিষ্ঠভাবেও মিলিত হন। তবে তাদের এই ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে বাটিয়াটাসের বাবা টাইটাস। এই দৃশ্যটা দেখে টাইটাস একেবারে হতাশ হয়ে যায়। তবে একটু পরেই ধাতস্থ হন বৃদ্ধ। তিনি কুইন্টাসকে ডেকে নিয়ে আসেন একটা জায়গায়। টাইটাসের এ ধরনের তাড়াহুড়ো করার কারণ ছিল সেলোনিয়াসের একটা চিঠি। চিঠিতে সেলোনিয়াস কুইন্টাস বাটিয়াটাসকে তার সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য বিষোদ্গার করেছিলেন। তাই টাইটাস তার ছেলেকে সতর্ক করার জন্যই ডেকে নিয়েছিলেন তার কাছে। অন্যদিকে কুইন্টাস বাটিয়াটাসও দ্রুত সাফল্য পাওয়ার জন্য তার কাজের পেছনে যুক্তি তুলে ধরেন তার বাবার সামনে। এ সময় পিতা এবং পুত্র কিছুটা তিক্ত কথাবার্তায়ও লিপ্ত হন। এরপরে টাইটাস লিডিয়ার কাছে আসেন এবং তাকে এবং গায়াকে তাদের কথাবার্তা ও কাজের বিষয়ে আরও সতর্ক থাকতে পরামর্শ দেন। টাইটাস এ সময় গায়াকে বিশেষভাবে তিরস্কার করেন। গায়ার সুচতুর পদ্ধতিগুলো অনেক চালাকিতে পরিপূর্ণ হলেও টাইটাসের কাছে এগুলো ছিল আগুন নিয়ে খেলার মতো কাজ। তো পারিবারিক বিষয়গুলো সামলানোর পরে টাইটাস গ্ল্যাডিয়েটরদের সাথে দেখা করতে সেই প্রশিক্ষণ স্থলে গিয়ে হাজির হন। এইসব গ্ল্যাডিয়েটরদের হৃদয়ে টাইটাসের জন্য একটা আলাদা স্থান ছিল। তারা সকলেই তাকে প্রচণ্ড সম্মান করত। নতুন প্রশিক্ষক নির্বাচিত হওয়ায় টাইটাস ওয়েনোমাসকেও আন্তরিকভাবে সেদিন অভিনন্দন জানান। টাইটাস ছিলেন খুবই স্নেহশীল একজন মানুষ এবং তার মধ্যেই দাসশ্রেণীর জন্য আলাদা কোনো স্থান ছিল না। সবাইকে তিনি একই রকম মানুষ বলেই মনে করতেন। সেদিনও তিনি ওয়েনোমাসকে সাথে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ডের রুমে চলে আসেন। টাইটাস তার কাছে একসাথে সেদিন খাবার খায় এবং পান করে। ওয়েনোমাসকে দাসত্বের বাইরে রেখে টাইটাস তার সাথে বন্ধুর মতো আড্ডা দেয়। তিনি ওয়েনোমাসকে সেদিন বলেছিলেন একবার শ্যাডো অফ ডেথের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি, এবং সেই লড়াইয়ে টাইটাস বিজয়ী হয়েছিলেন। শ্যাডো অফ ডেথের সাথে লড়াইয়ের একমাত্র বেঁচে থাকা গ্ল্যাডিয়েটর ছিলেন এই বাটিয়াটাসের বাবা টাইটাস। আমরা স্পার্টাকাসের প্রথম সিজনে দেখেছিলাম এই শ্যাডো অফ ডেথ কে ছিল এবং কিভাবে ক্রিক্সাস এবং স্পার্টাকাস লড়াই করেছিল। তো টাইটাসের কথা শেষ হওয়ার পর ওয়েনোমাস তার মতামত ব্যক্ত করেন তার কাছে। ওয়েনোমাস বলেন তিনি আসলে ট্রেইনার হতে চান না। এখনো আগের মতো মাঠের লড়াই করতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু টাইটাস তাকে বলে তার বিশ্বাস এই পদের জন্য ওয়েনোমাসই একজন সেরা ব্যক্তি। যদি সে প্রশিক্ষক না হয় তবে তার এই সম্মানের জায়গাটা হয়তো অন্য কেউ নিয়ে যাবে, কিন্তু এই পদ তাকে একটা স্থিতিশীল জীবনযাপন করতে দেবে। এছাড়া এতে তার স্ত্রীর বেরিটাও নিরাপদ বোধ করবে। তো টাইটাসকে ওয়েনোমাস অনেক সম্মান করত আমরা দেখেছি। তাই শেষ পর্যন্ত ওয়েনোমাস অনেকটা শান্তভাবেই টাইটাসের কথাটা মেনে নেন। পরের দিন ভোরবেলা টাইটাস স্ট্যান্ড থেকে গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণ দেখতে শুরু করেন। তিনি ভাবতে থাকেন তার মতো এইসব গ্ল্যাডিয়েটররাও তাকে অনেক ভালোবাসে।
গ্ল্যাডিয়েটররা অনেক দিন ধরে এখানে প্রশিক্ষণ নিচ্ছে, এরা তার নিজের মানুষ। টাইটাসের এই ভাবনার মধ্যেও সে সময় অ্যাডিওর অনেকটা অলস ভঙ্গিতে প্রশিক্ষণ কেন্দ্রে এসে হাজির হয়। কিন্তু তার হাতে ওয়াইনের বোতল দেখে টাইটাস খুব হতাশ হয়ে যান, কারণ তিনি জানতেন এই ছেলেটি বাতিয়াটাসের ভীষণ প্রিয় একজন সেরা যোদ্ধা। কিন্তু তার এই অমনোযোগিতা এবং আলসেমি টাইটাসের একদমই পছন্দ হচ্ছিল না। অ্যাডিওরের এই অবস্থায় দেখে টাইটাস এবার তার ছেলে মানে বাতিয়াটাসকে ডেকে নেন এবং তার যে অ্যাডিওরের প্রতি তেমন কোনো আগ্রহ নেই সেটা তাকে সাফ জানিয়ে দেন। টাইটাসের বিশ্বাস ছিল অ্যাডিওরের মতো এমন অলস কোনো ব্যক্তি দিয়ে ভালো কোনো গ্ল্যাডিয়েটর হওয়ার সম্ভাবনাই নেই এবং সে গ্ল্যাডিয়েটর হওয়ার যোগ্যতাও রাখে না। কিন্তু টাইটাসের সাথে কুইন্টাসের মতামত ছিল ভিন্ন। সে অ্যাডিওরকে একজন চ্যাম্পিয়ন যোদ্ধা হিসেবেই দেখত। তবে তার কথায় গুরুত্ব না দিয়ে টাইটাস এবার সরাসরি ক্রিক্সাসের দিকে তাকান। সে বাতিয়াটাসকে বলে, তোমার এত বেপরোয়াভাবে অর্থ ব্যয় করা একেবারেই উচিত নয়। তুমি যে দামে ক্রিক্সাসকে কিনেছ সে আসলেই এত টাকার যোগ্য নয়। সেদিন সকালের আলোচনা শেষ করে টাইটাস বাতিয়াটাসকে তুলিয়াসের সাথে দেখা করতে নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল তুলিয়াসের কাছে বাতিয়াটাসকে ক্ষমা চাওয়ানো এবং তাদের মধ্যেকার সম্পর্কটাকে সহজ করা। আসলে সেই মার খাওয়ার পর থেকে এই দুজনার মুখোমুখি হয়নি। তো টাইটাসের নির্দেশে এদিন তুলিয়াস এবং বাতিয়াটাস শুভেচ্ছা বিনিময় করে। কিন্তু এ সময় তুলিয়াস বাতিয়াটাসকে ইঙ্গিত করে টাইটাসকে বলে বেটিয়াটাসকে বাতিয়াটাসের লোকজন বেদমভাবে পিটিয়েছিল। বাতিয়াটাসের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটরদের পদ তার কাছ থেকে কেড়ে নেওয়া। তুলিয়াসের এই কথাটা শোনার পরে টাইটাস কুইন্টাসকে প্রশ্ন করেন। এ সময় কুইন্টাসকেও ভীষণ ক্রুদ্ধ দেখাচ্ছিল এবং একই সাথে সে তার বাবার কাছে বারবার নিজেকে নির্দোষ দাবি করছিল। কিন্তু টাইটাস তার ছেলে বাতিয়াটাসের চরিত্র সম্পর্কে খুব ভালোভাবেই জানত, তাই তার কথায় সে তাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে বাতিয়াটাসকে চলে যেতে নির্দেশ দেন। এরপর পরিস্থিতিটা মীমাংসা করার জন্য টাইটাস শেষ পর্যন্ত ভেটিয়াসকে চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটরের স্বীকৃতি দেন। এদিকে বাবার তাড়া খাওয়ার পর কুইন্টাস রেগে মেগে বাড়িতে ফিরে আসেন এবং লিডিয়াকে বলেন তার বাবার কারণেই তার পরিকল্পনা একের পর এক ব্যর্থ হচ্ছে। তার বাবার কারণেই হয়তো তার ক্যারিয়ারটা স্থবির হয়ে পড়বে। সেদিনের পর টাইটাস বাতিয়াটাসকে ভেটিয়াসের কাছে চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটরের পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় এবং ভেরাসের কাছে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে বলে। এছাড়া সে আরও বলে, তুমি এটা ঘোষণা করো যে তোমার চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর অ্যাডিওর আহত, তাই সে উৎসবের প্রতিযোগিতায় এখন অংশগ্রহণ করতে পারবে না। যদিও কুইন্টাস বাতিয়াটাসের পরিবারে চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটরদের সংরক্ষিত কোনো পদ ছিল না, তাই যদি উৎসবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হতো তবে একটা শর্ত পালন করা লাগতো তাদের। সেটা হচ্ছে বাতিয়াটাসের গ্ল্যাডিয়েটরদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং এখানে যে চ্যাম্পিয়ন হবে সেটা নির্বাচনের ব্যবস্থা করবেন তুলিয়াস। এরপর টাইটাস বাতিয়াটাসকে বলে এই যোদ্ধাদের মধ্যে একজন হবে ক্রিক্সাস। কিন্তু টাইটাসের কথা শুনে কুইন্টাস খুব রেগে যান। সে অনেক পরিশ্রম করেছিল অ্যাডিওরের জন্য এবং তাকে গড়ে তুলেছিল সেভাবে, কিন্তু তার বাবা চাইছে এখন ক্রিক্সাস এই প্রতিযোগিতায় নামুক, আর বলাই বাহুল্য তার কারণে এখন সব ভেস্তে যেতে চলেছে। এসব কথা সে তার বাবাকে এবার বলে, কিন্তু এত কিছুর বলার পরেও টাইটাসের সিদ্ধান্ত পরিবর্তন হয় না। উপরন্তু টাইটাস তাকে বলে এই সবই কুইন্টাসের কূটকৌশলের উৎস। এরপর দেখা যায় গাইয়া এবং লিডিয়া যখন গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণ দেখছে তখন তাদের দাসী নিভিয়া খবর নিয়ে আসে একজন গুরুত্বপূর্ণ অতিথি এসেছেন। এই গুরুত্বপূর্ণ অতিথিটা ছিল ভেরাস। সেদিন ভেরাস কাসোটিয়াস নামে একজন ব্যক্তিকে সাথে করে নিয়ে এসেছিলেন বাতিয়াটাস হাউজে। কাসোটিয়াস কুইন্টাসের গ্ল্যাডিয়েটরদের পারফরমেন্স দেখতে এসেছিলেন, কিন্তু এ সময় লিডিয়া তাদের জানায় কুইন্টাস বাড়িতে নেই। তবে সে তাদের গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণ দেখার জন্য এবার বেলকনিতে নিয়ে আসে। তবে তারা প্রশিক্ষণ দেখার কোনো আগ্রহ দেখায়নি। তাদের এই মানসিকতা সম্পর্কে বুঝতে পেরেছিল লিডিয়া, তাই সে কাসোটিয়াসের জন্য তার দুই দাসী নিভিয়া এবং ডিওনাকে ডেকে নেন এবং তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলেন। আর বলাই বাহুল্য তারা কাসোটিয়াসের বিকৃত ইচ্ছাই পূরণ করতে এসেছিল। শেষ পর্যন্ত কাসোটিয়াস ডিওনাকে বেছে নিয়েছিলেন। সেদিন ডিওনা প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাসোটিয়াস যখন তার বিকৃত চাহিদা মেটানোর জন্য ব্যস্ত তখন গাইয়া ভেরাসকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু এর কোনো প্রভাবও পড়েনি ভেরাসের মধ্যে, কারণ ভেরাস তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। এই গায়ার না ছিল কোনো পারিবারিক মর্যাদা আর না ছিল সে কোনো অভিজাত ফ্যামিলির। অন্যদিকে এর মধ্যে বাতিয়াটাসের প্রতিশ্রুতি অনুযায়ী আসর এবং আরও কয়েকজন গ্ল্যাডিয়েটরকে মার্কিং করে দেওয়া হয়,
কিন্তু অন্য গ্ল্যাডিয়েটররা তখনও বার্টিয়াটাসের কাছ থেকে স্বীকৃতি পাননি। এ সময় এদের মধ্যে বার্সা নামে বার্টিয়াটাসের এক অনুগত গ্ল্যাডিয়েটর প্রায়ই তাদের নির্যাতন করত, কারণ তার বিশ্বাস ছিল কোনো যুদ্ধ ছাড়া প্রাপ্ত গ্ল্যাডিয়েটরের চিহ্ন অবৈধ। তার ঘনিষ্ঠ বন্ধু অ্যাকাডিয়াস নামে আরও একজন গ্ল্যাডিয়েটরের সাথে মিলে পাখি পালন করত এখানে। যেহেতু বার্সারা তাদের বিরুদ্ধে অত্যাচার করত, তাই তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আসুর একদিন তাদের কিছু পাখি মেরে খেয়ে ফেলে। আর এটা যখন বার্সা বুঝতে পারে, তখন সে আসুরের সাথে শুরু করে মারপিট। তাদের এই মারামারিতে অন্য যোদ্ধারাও মুহূর্তের মধ্যেই জড়িয়ে পড়ে, ফলে সেখানে বড় ধরনের একটা লড়াইয়ের সূচনা ঘটে। প্রশিক্ষণ ক্ষেত্রের এই বিশৃঙ্খলা এতটাই বড় আকার ধারণ করেছিল যে ওয়েনোমাসও এটি থামাতে পারেনি। তাই লড়াইয়ের খবরটা শুনে টাইটাস এবং বার্টিয়াটাস যখন সেখানে গিয়ে পৌঁছায়, তখন হঠাৎ করেই যেভাবে লড়াইটা শুরু হয়েছিল ঠিক সেভাবেই থেমে যায়। আসলে টাইটাসের প্রভাব ছিল এই গ্ল্যাডিয়েটরদের উপরে অনেক বেশি, এবং এরা টাইটাসকে অনেক শ্রদ্ধা করত এবং মান্য করত। তবে তাদের এই কাণ্ডে কিন্তু টাইটাস খুব রেগে গিয়েছিলেন, তাই সে একটা সিদ্ধান্ত নিয়ে নেন। সিদ্ধান্তটা ছিল সে প্রতিযোগিতার নাম ঘোষণা করেন। তিনি বলেন ক্রিক্সাস অ্যাকাডিয়াসের সাথে লড়াই করবে, কিন্তু ক্রিক্সাস তখনও প্রকৃত একজন গ্ল্যাডিয়েটর হয়ে উঠতে পারেনি। তবে তুলিয়াসের সিদ্ধান্তের কারণে তার অংশগ্রহণ করতে হয়েছিল। আসলে এটা স্পষ্ট ছিল তুলিয়াস চাইছিল ক্রিক্সাস মাঠেই মারা যাক। এছাড়া অ্যাডিওর মেলিসার সাথে সেই ঘটনার পর থেকে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। এতে সে লড়াই করার যোগ্যতাও হারিয়ে ফেলেছিল। এই অবস্থায় লিস্টে তার নাম না থাকায় এডিওর ভাবতে শুরু করেছিল এটি তার ভাইয়ের সাথে করা তার বিশ্বাসঘাতকতারই হয়তো শাস্তি। এই শাস্তি তাকে ভোগ করতে হচ্ছে। সে অনেক শ্রদ্ধা করত ওয়েনোমাসকে। যেহেতু ওয়েনোমাসের স্ত্রী মিলিয়ার সাথে তার এই বিষয়টা ঘটেছিল, তাই তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করত সব সময়। এদিকে ক্রিক্সাসের নাম ঘোষণা হওয়ার পরে এই দ্বন্দ্বযুদ্ধে অংশ নিতে পেরে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল ক্রিক্সাস, কারণ সে প্রশিক্ষণকে সবসময় গুরুত্ব দিত এবং তার ফলাফলও সে আন্তরিকভাবেই পেতে চাইছিল। এছাড়া ওয়েনোমাস এবং এডিওরও ক্রিক্সাসের প্রতি খুব আস্থাশীল ছিলেন। তারাও তাকে মাঝে মাঝে পরামর্শ দিত। এরপর লড়াইয়ের আগের দিন কুইন্টাস বার্টিয়াটাস ক্রিক্সাসকে এসে বলে, তোমাকে চড়া দামে কিনেছিলাম, তাই এখন সময় এসেছে তোমার নিজেকে প্রমাণ করার। বার্টিয়াটাসের কথায় ক্রিক্সাস নিজের মধ্যে লড়াইয়ের একটা ঢেউ অনুভব করতে পেরেছিলেন সেদিন। এর পরের দিন ক্রিক্সাস তার জীবনের প্রথম লড়াইয়ের জন্য মাঠে নামে অ্যাকাডিয়ার বিরুদ্ধে। শুরু হয় যুদ্ধ এবং শেষ পর্যন্ত ক্রিক্সাস বীরত্বের সাথে অ্যাকাডিয়াসকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনাবশত তাকে হত্যা করে বসে ক্রিক্সাস। এটা ছিল প্রথমবারের মতো ক্রিক্সাসের জন্য দর্শকদের কাছ থেকে করতালি লাভ করার একটা বিশেষ মুহূর্ত। জয়ী হয়ে প্রশিক্ষণ ময়দানে ফিরে ক্রিক্সাস সকলের সামনে শপথ করে এবং নিজেকে গ্ল্যাডিয়েটর চিহ্ন এঁকে দেয়। একই সাথে ক্রিক্সাস একজন সত্যিকারের গ্ল্যাডিয়েটর হয়ে উঠেছিল। এই যুদ্ধটাতে কুইন্টাস বার্টিয়াটাসও তার বাবার অনুমোদন লাভ করেছিলেন। একই সাথে টাইটাস এটাও বুঝতে পেরেছিল তার ছেলে ষড়যন্ত্র এবং কৌশল ছেড়ে একজন যোগ্য উদ্যোক্তা হয়ে উঠতে পারবে। ক্রিক্সাসের এই জয়লাভের মধ্য দিয়ে সম্ভবত কুইন্টাস বার্টিয়াটাস সত্যিই তার পরিবারকে পুনরুজ্জীবিত করতে পেরেছিলেন। কিন্তু সেদিন টাইটাস একটা কথা বলে বসেন বার্টিয়াটাসকে। টাইটাস বলেন তিনি চলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাবার এই কথায় কুইন্টাসও অবাক হয়। টাইটাস তার পরিবারকে সুন্দরভাবে শৃঙ্খলায় বেঁধে রাখতে পারত। লিডিয়া এবং গায়াও সতর্ক থাকত সবসময় এবং তারাও বেপরোয়া আচরণ করতে পারত না। কিন্তু ভারসের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পর গাইয়া তার নতুন লক্ষ্য খুঁজতে শুরু করে দিয়েছিল। একদিন রাস্তায় সে পেট্রোনিয়াস নামে এক রোমান ধনী এবং প্রভাবশালী ব্যক্তিকে দেখতে পায়। আর কোনো কিছু ভাবা ছাড়াই গাইয়া তার কাছে গিয়ে পেট্রোনিয়াসের সাথে কথা বলতে শুরু করে। এ সময় সে তার পাশে থাকা লিডিয়াকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। সেদিন অনেকটা অপ্রত্যাশিতভাবেই পেট্রোনিয়াস লিডিয়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আসলে এতদিনে বার্টিয়াটাসের অ্যালিসিয়াম সারা রোমান সাম্রাজ্যে বিখ্যাত হয়ে উঠেছিল। পেট্রোনিয়াস তাকে সেই কথাটা বলে লিডিয়া আবার কিছুটা লজ্জা পায়। তবে একই সাথে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। যদি বিষয়টা টাইটাসের কানে পৌঁছায় তবে সে কিছু হয়তো মনে করবে। তবে গায়া এটাকে পাত্তা না দিয়ে তার পরিবর্তে সে তাকে পরের দিন বার্টিয়াটাস হাউজে আমন্ত্রণ জানিয়ে বসে। তবে এই বিষয়টা বার্টিয়াটাস জানত না। কিন্তু বাড়িতে ফিরে এসে লিডিয়া তাকে এটা বললে এবং গায়াও তাকে সমর্থন করলে বার্টিয়াটাস ভেবে নেয় এই রোমান সম্ভ্রান্তকে আমন্ত্রণ করলে তার প্রভাব হয়তো আরো বাড়বে। তাই সে রাজি হয়। তবে সে তার বাবাকে এটা কিভাবে জানাবে সেটা নিয়ে চিন্তা করতে শুরু করে। তবে এর মধ্যে একটা সমাধানও সে বের করতে পেরেছিল।
বাবা যাতে এই বিষয়টা জানতে না পারে সেজন্য কুইন্টাস টাইটাসকে বলে উচ্চমানের কিছু দাসদের নিয়ে একটা দল নেয়াপোলিসে এসে পৌঁছেছে। গ্ল্যাডিয়েটর হিসেবে তাদের চয়েস করার জন্য তার বাবা সেখানে যাওয়া উচিত। বার্টিয়াটাসের কথা শুনে টাইটাসও রাজি হয় এবং সেই দিনই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই ফাঁকে এর পরের দিন লিডিয়ার আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানোর জন্য সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল। তবে সে চিন্তিত ছিল এই সমাবেশে তার অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে কিনা। বিষয়টা যখন সে বার্টিয়াটাসকে জানায় তখন বার্টিয়াটাস সেলোনিয়াসের সাহায্য চায়। আসলে কুইন্টাস বার্টিয়াটাসের ক্যারিয়ারের স্বার্থে এই লিডিয়া চাইছিল ভালো কিছু ঘটুক। যা হোক, সেদিন অতিথিরা যথাসময়ে বার্টিয়াটাসের ওখানে এসে পৌঁছেছিল, কিন্তু এর কিছুক্ষণ পর টুলিয়াসকেও সেখানে আসতে দেখা যায়। সে সেদিন বিনা নিমন্ত্রণেই এসেছিল এবং তারপর বিভিন্ন অযৌক্তিক অনুরোধ করতেও শুরু করেছিল, কিন্তু লিডিয়া বা বার্টিয়াটাস তাকে অপমান করার সাহস পায়নি। এর এক পর্যায়ে টুলিয়াস সবার সামনেই এডিওরকে চ্যালেঞ্জ করে বসে। সে জানত এডিওর তার বিরুদ্ধে পাল্টা লড়াই করবে না। তার প্রস্তাবে এ সময় এডিওরও তার তলোয়ার হাতে তুলে নেয়। এরপরে দুজনের মধ্যে শুরু হয় লড়াই। এই লড়াইয়ের উদ্দেশ্য ছিল বিনা দ্বিধায় বার্টিয়াটাসের আরও একজন সেরা যোদ্ধাকে শেষ করা। এডিওর সেদিন হালকা মেজাজে টুলিয়াসের সাথে লড়ে চললেও একসময় সে বুঝতে পারে তার দুরভিসন্ধি। ফলে অনেকটা বাস্তবতার কাছে হার মেনে আত্মসমর্পণের জন্য সে হাত তোলে। ফলে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় টুলিয়াস এবং শেষ পর্যন্ত তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তবে এই লড়াইয়ে এডিওর বেশ আহত হয়েছিল, তাই তার চিকিৎসার ভার দেওয়া হয় সেই মেলিটার উপরে, মানে ওয়েনোমাসের স্ত্রী মেলিটার উপরে। সেই ঘটনার পর এডিওর মেলিটাকে অনেকটা ভালোবেসে ফেলেছিল, তাই এই সময় তার অনুভূতি প্রকাশ না করে আর থাকতে পারেনি। দেখা যাচ্ছিল গতবার যা ঘটেছিল তারপর থেকে মেলিটার প্রতি এডিওরের আলাদা অনুভূতি তৈরি হয়েছে। অন্যদিকে সেদিন তুলিয়াস এবং বার্টিয়াটাস পরিবারের মধ্যে সম্পর্ক সহজ করার জন্য গাইয়া তুলিয়াসকে প্রাসাদের পিছনের হলের দিকে একটা ঘরে নিয়ে যায়, কিন্তু ঘটনাটা ঘটে উল্টো। অনেকক্ষণ গায়াকে না দেখে লিডিয়া গায়াকে যখন খুঁজতে যায় তখন সে দেখতে পায় গায়াকে তুলিয়াস হত্যা করে ফেলেছে। যখন এটা সবাই শুনতে পায় তখন সবাই সেখানে গিয়ে পৌঁছায়, আর এর মধ্যে টাইটাসও সেখানে এসে পৌঁছেছিলেন। সবকিছু বুঝতে পেরে ভীষণ রেগে গিয়েছিলেন বৃদ্ধ। গায়া হত্যার শিকার হয় এবং টুলিয়াস একটা প্রচণ্ড অসন্তোষ নিয়ে বার্টিয়াটাসের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এদিকে এডিওর এবং ওয়েনোমাসের স্ত্রীর মধ্যে একটা অবৈধ বোঝাপড়াও শুরু হয়ে গিয়েছিল। তো কি হতে চলেছিল সেটা আমরা দ্য গড অব অ্যারোনার একেবারে শেষ পর্বে দেখতে পাবো। আর এই পর্বটা নিয়েই খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। টেক কেয়ার।